নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আজ দিন। রিপোর্ট জমা দেবে রাজ্য এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কি পদক্ষেপ রয়েছে সেই বিষয়ে আজ রিপোর্ট জমা দেওয়ার দিন। আদালতকে জানাবে রাজ্য পুলিশ। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের যেমনটা নির্দেশ ছিল ঠিক সেই মতোই কিন্তু আদালতকে জানাবে রাজ্য। এবং অন্যদিকে আজ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার দিন এবং পাশাপাশি হাসপাতাল ভাঙচুরের ঘটনার রিপোর্ট জমা দেবে রাজ্য। অর্থাৎ কি পদক্ষেপ হয় এরপরে সেদিকে যেমন নজর থাকবে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক যেরকম আজকে শীর্ষ আদালতের কি গতিয়মান থাকবে সেদিকে আমাদের নজর থাকবে, পাশাপাশি আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার দিন সিবিআই এবং সেই সঙ্গে রাজ্যকেও আজকে জমা দিতে হবে যে ভাঙচুরের ঘটনায় কি কি পদক্ষেপ রয়েছে, কি জানতে পারছো? দেখুন সুদীপ্ত, যেটা বিষয় যে গত দিনই যেটা শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, গত মঙ্গলবার তার শুনানি হয় এবং সেই শুনানিতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের কোনো ধর্ষণের পরে পুলিশ ও প্রশাসনের ভূমিকা, আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা এবং সবশেষে 14ই অগস্ট রাতে হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের যে ভূমিকা ছিল, সেই তিনটি বিষয়েই কিন্তু সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার দিন তীব্র ভাষায় ভর্ৎসনা করে রাজ্য প্রশাসন। এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কতগুলো নির্দেশ দিয়েছিল। এক, যেমন আরজি করের নিরাপত্তায় সিআইএস এর নিয়োগের কথা। দুই হচ্ছে গিয়ে যে তদন্ত ভার হাতে পাওয়ার পর থেকে সিবিআই এখনো পর্যন্ত কি তদন্ত করেছে, সেই তদন্তের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায়, তার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে আজকে বৃহস্পতিবার। এবং 14ই আগস্টের ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার কি পদক্ষেপ করছে তার রিপোর্টও আজকে জমা দেওয়ার কথা। রাজ্য সরকার জানিয়েছিল যে 37 জনকে গ্রেফতার করা হয়েছে, 50টি এফআইআর দায়ের করা হয়েছে 14ই আগস্টের ঘটনার প্রেক্ষিতে। তারপরেও সুপ্রিম কোর্ট যে রিপোর্ট জমা দিতে বলেছে আজকে সেই রিপোর্ট জমা দেবে রাজ্য। সিবিআই, সেই সিবিআই এখনো পর্যন্ত কিন্তু একথাটাও বলতে পারেনি যে তাদের তদন্তে সেদিনের ঘটনা, অর্থাৎ তরুণী চিকিৎসকের খুন হওয়ার পেছনে একজন নাকি একাধিক ব্যক্তি জড়িত, সেটা যেমন জানতে পারা যায়নি, তার পাশাপাশি এটাও জানতে পারা যায়নি যে ওই মৃতদেহ প্রথম কে দেখেছিলেন বা আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই বিষয়েও সিবিআই এই গত কদিনে যে তদন্ত করেছে সেই তদন্তের ক্ষেত্রে সিবিআই কি রিপোর্ট দেয় সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মামলার প্রেক্ষিতে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এই দুটি রিপোর্ট খতিয়ে দেখার পর, যেহেতু অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও সেদিন সুপ্রিম কোর্ট তাদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে, সেক্ষেত্রে সে বিষয়েও সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ আজকে থাকতে পারে। আমরা সকলেই জানি গত 7 দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলে এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তরুণী চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে নতুন কি তথ্য দেওয়া হয়েছে, তারা কি সন্দেহ করছেন, যে প্রশ্নটা বারংবার উঠছিল যে একজন ব্যক্তি এখনো পর্যন্ত একমাত্র ধৃত সঞ্জয় রায় যদি খুনটা করে থাকেন তাহলে তিনি নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করলেন, কারণ পোস্টমর্টেমে শ্বাসরোধের কথা রয়েছে, আবার গলা টিপে হত্যার কথাও রয়েছে। ফলে তিনি একসঙ্গে সমস্ত কাজ করে ধর্ষণ করে 8 ঘন্টার মধ্যে বেরিয়ে এলেন কি করে, তা নিয়ে প্রশ্ন ছিল। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে স্ট্যাটাস রিপোর্ট দেবে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আরজি কর হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারের যে বক্তব্য সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ক্ষেত্রে। অঙ্কুরদা, আরো একটা জিনিস জানার চেষ্টা করব তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে নির্দেশনামা দেওয়া হয়েছিল মঙ্গলবার এই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই নির্দেশনামার মধ্যে কি কি কার্যকর হয়েছে এখনো পর্যন্ত, যদি দর্শকদের একটু বলো। সিআইএসএফ এর পক্ষ থেকে গতকাল কথা বলার পর আজকে থেকে সিআইএসএফ এর একটি টিম আরজি কর হাসপাতালে মোতায়েন করা হচ্ছে, যেখানে 2 কোম্পানি প্রাথমিকভাবে থাকার কথা বলা হয়েছিল। 2 কোম্পানি মানে এক একটি কোম্পানিতে 80 থেকে 120 জন জওয়ান থাকে, তাদের মধ্যে অবশ্য মোটের ওপর গড়ে 70 জন কার্যকরী থাকেন। যদি 70 জনও কার্যকরী থাকেন তাহলে যদি 2 কোম্পানি রাখা হয় সেক্ষেত্রে তাহলে প্রায় 150 জন শুধুমাত্র আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, বাইরের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। অর্থাৎ আরজি কর হাসপাতালের সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি দেখবে তারা। তবে শেষ পর্যন্ত আমরা জানতে পারছি 6টি কিউআরটি টিমও রাখার কথা সিআইএসএফ এর। আজকে সেই বিষয়টি নিয়ে তাদের পদক্ষেপ দেখে বুঝতে পারা যাবে শেষ পর্যন্ত কি পদক্ষেপ হলো। বেশ, অনেক ধন্যবাদ অঙ্কুরদা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।
আপনাদের জানিয়ে রাখি আজ সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে আমাদের নজর থাকবে এবং অন্যদিকে মঙ্গলবারের দিন যেমনটা বলা হয়েছিল যে আরজি করে নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ করা হবে, ঠিক একই মতোই বুধবারে আমরা দেখেছিলাম অর্থাৎ গতকালই সিআইএসএফ এর আধিকারিকেরা সিআইএসএফ এর ডিজি প্রতাপ সিং তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন এবং আজ থেকে এই নিরাপত্তার বিষয়ে যে একেবারে যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দুই কোম্পানি সিআইএসএফ তারা আসবেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সিজিওতে সন্দীপ ঘোষ সপ্তম দিনে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ষষ্ঠ দিনে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। সিবিআই দপ্তরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ আজ সপ্তম দিনেও তাকে হাজিরা দিতে হয়েছে, জিজ্ঞাসাবাদ চলবে তাকে। আপনারা জানেন যে ষষ্ঠ দিন পেরিয়ে গিয়েছে, তিনি জিজ্ঞাসাবাদ দিয়েছেন ষষ্ঠ দিনে অর্থাৎ গতকাল তাকে 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকেও তাকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজ সপ্তম দিনেও ডাকা হয়েছে, তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে এই সন্দীপ ঘোষকে। আমি যেটা জানতে চাইবো যে ষষ্ঠ দিন যাকে 14 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো, সম্ভাব্য কোন প্রশ্নগুলির উত্তর দিলেন তিনি, কোন প্রশ্ন করা হয়েছিল তাকে? তোমাকে জানিয়ে রাখি যে গত শুক্রবার বাইপাসের ধারে থেকে কিন্তু সঞ্জীব ঘোষকে নিয়ে আসা হয় এই সিজিও কমপ্লেক্সে। এরপরে তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, কখনো 10 ঘন্টা, কখনো 11 ঘন্টা, কখনো 14 ঘন্টা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল কিন্তু তাকেও 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং 11:30টা নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যায় তিনি। এরপরই কিন্তু আজ সকালে ফের তাকে তলব করা হয় এবং সকাল 10:15 থেকে 20তে কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসে এবং তাকে কিন্তু এখনো পরে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। মূলত সেই সব একটা 20 জনের যে টিম এসেছিল, যে মোটামুটি চিকিৎসক এবং পড়ুয়া এবং ওখানকার স্টাফ যারা আরজি কর মেডিকেল কলেজে তারা এসেছিল, তাদের কিন্তু বয়ান কিন্তু রেকর্ড করা রাখা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। সেই সব বয়ানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সন্দীপ ঘোষকে কিন্তু জেরা করা হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু জানিয়ে রাখি যে নির্যাতিতা মহিলা চিকিৎসক তার বাবা মা কিন্তু একাধিক অভিযোগ করেছিল, তাদের অসহযোগিতা করা হয়েছিল বলে কিন্তু তারা অভিযোগ করেছিল। সেই সবগুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। সিবিআই মুখোমুখি কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি যে হসপিটালের যে সিসিটিভি ফুটেজ আগের দিন সন্ধ্যে থেকে পরের দিন যে ঘটনা ঘটার পর পর্যন্ত সেই সব সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। সেই সব সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু চিহ্নিতকরণের কাজ শুরু হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক।